আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26। আশা করি তোমরা সবাই ভালো আছো। পরীক্ষা একবারে দোরগোড়ায়। আর মাত্র অল্প কয়েকদিনের মধ্যে পরীক্ষা শুরু হয়ে যাবে। তো 10 দিনও নাই, আর তারও কম আছে। তো এই 10 দিনে তুমি আইসিটির উপরে একটা সুন্দর প্রস্তুতি নিতে পারো চাইলে। আহ, তবে তুমি একটা কাজ করতে পারো, যদি তোমার সাবজেক্টিভ পরীক্ষার আগের 2 দিন সময় 2 দিন সময় রাখো। সাবজেক্টিভ পরীক্ষার আগে 2 দিন সময় রাখো, এবং তার আগে এখন থেকে 6-7 দিন 8 দিন আছে। এই 8 দিনের মধ্যে তোমার আইসিটি এবং ইংলিশের সুন্দর একটা প্রস্তুতি নিয়ে ফেলো। তো আইসিটির জন্য আমি সময় তোমাদের জন্য সুন্দর করে সাজেশন তৈরি করেছি, খুব শর্টকাট। এবং এই শর্টকাট পড়লে তুমি খুব সহজেই আইসিটি 100-র মধ্যে 100 মার্ক, অর্থাৎ যেহেতু লিখিত 75-75 মার্ক তুমি কিন্তু একদম কনফার্ম করে ফেলতে পারবে ইনশাল্লাহ। চলো কথা না বাড়িয়ে চলে যাই আজকের সেই সাজেশনে। দেখো, প্রথম অধ্যায়। এখানে কথা হচ্ছে যে তুমি যদি ম্যাথ ভালো পারো, আইসিটি যদি ম্যাথগুলো ভালো পারো, তাহলে প্রথম দ্বিতীয় অধ্যায় থেকে অ্যান্সার করার কোনো দরকার নাই, কারণ থিওরিতে মার্ক কম পাওয়া যায়। সুতরাং তুমি শুরু করবে অধ্যায় 3 থেকে। 3, 4, 5 এই 3টা অধ্যায় থেকে তুমি সুন্দরভাবে 5টা কোশ্চেন কিন্তু কমন পাবে। সুতরাং 3, 4, 5, 6 যেতে পারো, 6-এ কিছু থিওরি আছে, সুতরাং তোমার 6-এ যাওয়ার দরকার নাই। 3, 4, 5 এই 3টা অধ্যায় থেকে তুমি 5টা প্রশ্ন যদি কমন পেয়ে যাও, সুন্দরভাবে এই 5টা প্রশ্ন তুমি দিয়ে দিবে। 1, 2 আর 6 টাচ করার কোনো দরকার নাই। চলো দেখি প্রথম অধ্যায়ের কোন কোন বিষয়গুলো পড়লে, তবে যেহেতু এমসিকিউ থেকে এখান থেকে এমসিকিউ আসবে, সুতরাং কোন কোন বিষয়গুলো তোমার অবশ্যই জরুরি ভিত্তিতে জানা দরকার। প্রথম অধ্যায়ের তথ্য যোগাযোগ প্রযুক্তি, এই অধ্যায়ে তোমার কি জানা দরকার? অবশ্যই বিশ্বগ্রাম সম্পর্কে ধারণা থাকতে হবে, ভার্চুয়াল রিয়েলিটি, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, ক্রায়োসার্জারি, বায়োমেট্রিক্স, বায়ো ইনফরমেটিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ন্যানো টেকনোলজি, সমাজ জীবনে তথ্য প্রযুক্তির প্রভাব। এই মাত্র এই কয়েকটি টপিক তোমাকে অবশ্যই জানতে হবে, এবং এই টপিকগুলো জানলে তুমি একদম 75 মার্কের মধ্যে, অর্থাৎ একটা কোশ্চেন বা দুটা কোশ্চেন তুমি কিন্তু কমন পেয়ে যাচ্ছ। সুতরাং এবং এগুলো না জানলে তুমি কিন্তু এমসিকিউ দিতে পারবে না, এবং জানলে তুমি এমসিকিউ সুন্দরভাবে অ্যান্সার করতে পারবে। অধ্যায় 2 চলে যাই। অধ্যায় 2 দেখো কি আছে। কমিউনিকেশন সিস্টেমের ধারণা এবং উপাদান, ব্যান্ডউইথ, ডেটা ট্রান্সমিশন স্পিড, মোড, মেথড, মাধ্যম। 3টা জিনিস তোমাকে জানতে হবে, 4টা জিনিস। ডেটা ট্রান্সমিশন স্পিড, মোড, মেথড, মাধ্যম। তারযুক্ত তারবিহীন মাধ্যম, ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স, বিভিন্ন প্রজন্মের মোবাইল, কম্পিউটার নেটওয়ার্কিং, প্রকারভেদ, ডিভাইস, কাজ এবং টপোলজি, এবং সর্বশেষ ক্লাউড কম্পিউটিং। দেখো, এইগুলো জানলে তুমি কিন্তু একেবারে হাফেজ হয়ে যাবে, তুমি মোটামুটি আইসিটিতে হাফেজ তোমাকে যাকে বলা যায়। এই টপিকগুলো তোমাকে অবশ্যই ভালো ধারণা রাখতে হবে। ভালো ধারণা রাখার জন্য প্রতিটি টপিক ভিত্তিক আমার ক্লাস ইউটিউবে দেওয়া আছে এবং ফেসবুকেও দেওয়া আছে, তুমি চাইলে দেখতে পারো। অধ্যায় 3-এ চলে যায়। প্রথম অংশ, সংখ্যা পদ্ধতিতে কি কি তোমাকে জানতে হবে, খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু তোমরা এখান থেকে অ্যান্সার করবে, সুতরাং এটা আমি তোমাদের সাজেশনের আরো বিস্তারিত দেখানোর চেষ্টা করবো। প্রথমে আগে আমি শর্টকাটটা দেখাই দিই। সংখ্যা পদ্ধতির ধারণা তোমাকে জানা থাকতে হবে, সংখ্যা পদ্ধতির প্রকারভেদ ও এগুলো সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান থাকতে হবে। সংখ্যা পদ্ধতির রূপান্তর, যেমন বাইনারি থেকে দশমিক, দশমিক থেকে বাইনারি, অক্টাল থেকে দশমিক, দশমিক থেকে অক্টাল, হেক্সা থেকে দশমিক, দশমিক থেকে হেক্সা, বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সা, হেক্সা থেকে বাইনারি, অর্থাৎ মোট 12টা রূপান্তর তোমাকে মাথায় একদম সুন্দরভাবে সেট করে নিতে হবে। এর জন্য কি করতে হবে? প্রচুর পরিমাণ প্র্যাকটিস দরকার, প্রচুর পরিমাণ প্র্যাকটিস দরকার। 1 মিনিট অপচয় করার কিন্তু এখন সুযোগ নাই। এরপর সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ তোমাকে জানতে হবে, বিশেষ করে এমসিকিউ। এছাড়াও এছাড়াও এই সংখ্যাগুলো রূপান্তর করে আবার যোগ করতে বলে, সুতরাং যোগ বিয়োগটা খুবই গুরুত্বপূর্ণ। চিহ্নযুক্ত সংখ্যা তোমার জানতে হবে, 1-এর পরিপূরক, 2-এর পরিপূরক। অধ্যায় 3-এর প্রথম অংশের প্রশ্নই থাকে রূপান্তর, যোগ বিয়োগ আর 2-এর পরিপূরক থেকে। এর বাইরে কিন্তু আর কোনো টপিক নাই, সুতরাং এই টপিকগুলো তোমাকে অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে। 3-এর দ্বিতীয় অংশ, অর্থাৎ ডিজিটাল ডিভাইসের কোন কোন টপিক তোমার জানতে হবে। বুলিয়ান উপপাদ্য তো জানতেই হবে, তা না হলে তো কিছুই হবে না। বুলিয়ান উপপাদ্য, বুলিয়ান অ্যালজেব্রা ও ডিজিটাল ডিভাইস, ডি মর্গানের উপপাদ্য, সত্যক সারণীগুলো জানতে হবে। সত্যক সারণী থেকে লজিক গেট আঁকা শিখতে হবে, লজিক গেট থেকে সত্যক সারণী বের করা শিখতে হবে। মৌলিক গেট, মৌলিক গেটগুলো জানতে হবে। সার্বজনীন গেট, বিশেষ গেট, এনকোডার, ডিকোডার, অ্যাডার, রেজিস্টার, কাউন্টার, ফ্লিপ ফ্লপ। এছাড়াও এখান থেকে আরো কিছু বিষয় আছে যেগুলো আমি একটু পরে তোমাদের আরো বিস্তারিত দেখাবো। সেটা হচ্ছে যে লজিক গেটগুলোর বিভিন্ন বাস্তবায়নগুলো আছে। সার্বজনীন গেট, কেন সার্বজনীন গেট, সার্বজনীন গেটের সার্বজনীনতার প্রমাণ আছে। এই সার্বজনীন গেট দিয়ে সমস্ত গেটগুলো বাস্তবায়ন করতে হবে। এনকোডার, ডিকোডার বাস্তবায়ন করতে হবে, হাফ অ্যাডার, ফুল অ্যাডার। এছাড়াও তোমার ফ্লিপ ফ্লপ গুলো আছে। হাফ অ্যাডারকে বাস্তবায়ন করতে বলবে, ফুল অ্যাডারকে বাস্তবায়ন করতে বলবে। অর্থাৎ যেহেতু তুমি এই অধ্যায় থেকে অ্যান্সার করবা, এই অধ্যায় থেকে তোমাকে একটা কোর ধারণা থাকতে হবে, অবশ্যই বেসিক ধারণা থাকতে হবে তোমাকে। এরপর অধ্যায় 4, অর্থাৎ ওয়েব ডিজাইন পরিচিতি ও এইচটিএমএল থেকে তোমার কি কি জানা দরকার। ওয়েব পেজ ডিভাইসের ধারণা,
ওয়েব পেজ ও ওয়েবসাইট, এইচটিএমএল এর মৌলিক বিষয়সমূহ, এইচটিএমএল এর ধারণা থাকতে হবে তোমাকে, এইচটিএমএল এর সুবিধা অসুবিধা, এইচটিএমএল এর সিনট্যাক্স পরিচিতি, এইচটিএমএল লেআউট, ফরম্যাটিং, হাইপারলিংক, ব্যানার সহ চিত্র যোগ করতে হবে, টেবিল, এইচটিএমএল ফর্ম, ওয়েবসাইট ডিজাইনিং, ওয়েবসাইট পাবলিশিং। বিশেষ করে এখান থেকে তোমার লিস্ট ট্যাগগুলো আসে, লিস্ট, টেবিল, ইমেজ যুক্ত করতে বলে, তারপর লিঙ্ক যুক্ত করতে বলে। এই বিষয়গুলো তোমার খুব ভালো করে জানতে হবে। এছাড়াও এমসিকিউ তো সবকিছুর মধ্যে থেকে এমসিকিউ থাকে, থিওরি থেকে এমসিকিউ থাকে। অবশ্যই প্রথমে থিওরিটিক্যাল বিষয়গুলো তোমাকে জানতে হবে, এরপর কিন্তু তোমাকে প্র্যাকটিক্যালে আসতে হবে। আর এখান থেকে অ্যান্সার করলে তুমি কিন্তু 10-এ 10 পাওয়া সম্ভব। সুতরাং এই অধ্যায় থেকে কখনোই অ্যান্সার মিস করো না। অধ্যায় 5 প্রোগ্রামিং ভাষা। প্রোগ্রামিং ভাষা খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, এবং যদি প্রোগ্রামিংটা তুমি ভালো পারো, টাচ করবা। প্রোগ্রামিংটা ভালো না পারলে টাচ করার দরকার নাই, যেহেতু একটু ঝামেলা আছে প্রোগ্রামিং এ। তবে যদি পারো, যদি কমন পড়ে যায়, তাহলে এটা মিস করার কোনো অপশন নেই। কারণ একটা প্রোগ্রাম যদি তোমার কমন পড়ে, এত সহজ হবে যে তুমি 10-এ 10 পাতে তোমার কোনো সমস্যাই হবে না। সুতরাং তুমি এটা টাচ করবা যদি তুমি প্রোগ্রামটা বোঝো। সেক্ষেত্রে ওর কি কি থাকতে হবে, জানা থাকতে হবে। অবশ্যই অধ্যায়ের প্রথমের থিওরিগুলো জানতে হবে, প্রোগ্রামিং এর থিওরি জানতে হবে, প্রোগ্রামের ধারণা, সিপিইউ, মেমোরি, মাইক্রোপ্রসেসর, প্রোগ্রামিং ভাষা, মেশিন ভাষা, অ্যাসেম্বলি ভাষা, মধ্যম স্তরের ভাষা, উচ্চ স্তরের ভাষা, চতুর্থ প্রজন্মের ভাষা, অনুবাদক প্রোগ্রামগুলো জানতে হবে, প্রোগ্রাম সংগঠন, প্রোগ্রাম তৈরি ধাপসমূহ জানতে হবে, অ্যালগোরিদম, প্রবাহ চিত্র, প্রোগ্রামের ডিজাইন মডেল, সি প্রোগ্রামিং ভাষা, প্রোগ্রাম কম্পাইল, সি এর গঠন, ডেটা টাইপ, ধ্রুবক, চলক, রাশিমালা, কিওয়ার্ড, ইনপুট আউটপুট স্টেটমেন্ট, কন্ট্রোল স্টেটমেন্ট, লুপ স্টেটমেন্ট, ফাংশন। এগুলোর বাইরে আর কোনো টপিক নাই। এইগুলো করলেই তোমার সম্ভব, সবকিছু করা সম্ভব। এখানে সিকিউ এমসিকিউ সবকিছু করা সম্ভব। এমসিকিউতে বিশেষ করে একটা করে প্রোগ্রাম দেয়, দিয়ে বলে যে এই প্রোগ্রামটা আউটপুট কত হবে, ইত্যাদি বলে। তারপরে এছাড়া সিকিউ তো কি থাকে, একটা প্রোগ্রামের লাইন দেয়, উদ্দীপক দিয়ে বলে যে এই প্রোগ্রামটার প্রবাহ চিত্র এবং অর্থাৎ অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট এবং নাম্বার বলে সি প্রোগ্রাম লেখো। সুতরাং যদি তোমার সি প্রোগ্রামটা ভালো জানা থাকে, আর সি প্রোগ্রামটা একদম পানির মতো সহজে বোঝার জন্য তুমি আমার ক্লাসগুলো ফলো করতে পারো ইউটিউবে, ফেসবুকে এবং আমার পেজে কিন্তু সবগুলো ক্লাস বিস্তারিত দেওয়া আছে। এরপর অধ্যায় 6 তোমার কি কি জানতে হবে। অধ্যায় 6টা মোটামুটি থিওরিটিক্যালি আছে, প্র্যাকটিক্যাল কিছু আছে, যে প্র্যাকটিক্যাল গুলো খুব ঝামেলা করে। তবে যদি তোমার এই ডেটাবেস সম্পর্কে ভালো ধারণা থাকে তাহলে অ্যান্সারটা করবা, তা না হলে তুমি এখান থেকে অ্যান্সার করার দরকার নেই। তুমি জাস্ট এমসিকিউ করার জন্য যা দরকার সেগুলো তুমি পড়বা। ডেটা এন্টিটি রিলেশনশিপ, এন্টিটি থেকে একটা প্রশ্ন থাকে, এন্টিটি রিলেশনশিপ থেকে একটা প্রশ্ন থাকে। তারপরে ডেটা হায়ারার্কি, কি ফিল্ড, প্রাইমারি কি, ফরেন কি, কম্পোজিট প্রাইমারি কি, ফিল্ড, রেকর্ড, টেবিল, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ডেটাবেস তৈরি, কোয়েরি, ডেটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ, ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, বিভিন্ন প্রকার কমান্ড, ডেটা নিরাপত্তা, ডেটা এনক্রিপশন, সর্টিং, ইন্ডেক্সিং, ডেটাবেস রিলেশন, কর্পোরেট ডেটাবেস। এখান থেকে তোমার কি কি কোশ্চেন থাকে দেখো। ডেটা হায়ারার্কি, কি ফিল্ড, প্রাইমারি কি, কম্পোজিট প্রাইমারি কি, ফরেন কি, এগুলো থেকে মোটামুটি জ্ঞানমূলক গুলো প্রশ্ন থাকে। এছাড়াও টেবিল টেবিল তৈরি করতে বলে, এবং 2টা টেবিল বা 3টা টেবিলের মধ্যে সম্পর্ক, 2টা টেবিলের মধ্যে কি সম্পর্ক আছে, মানে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, অর্থাৎ 1 to 1, 1 to many, many to many, এই রিলেশন গুলো থাকে। এছাড়াও বলে যে ডেটা টাইপ, একটা টেবিল দিয়ে বলে এই টেবিলের ডাটাগুলো কোন ধরনের ডেটা টাইপ আছে, এগুলো বলে। তারপরে আবার বলে যে কোয়েরি কমান্ড লেখো, এই টেবিলের অমুক টেবিলকে সিলেক্ট করার জন্য বা অমুক টেবিলের ডেটাকে ম্যানিপুলেট করার জন্য কোয়েরি কমান্ড লেখো, এভাবে বলে। সুতরাং যদি তোমার ভালো তোমার এই ডেটাবেস রিলেশন ভালো জানা থাকে, তাহলে তুমি অ্যান্সার করবা। তবে এটা থিওরিটিক্যাল যে প্রশ্নগুলো আছে খুবই সহজ হয়। যেমন এই যে জাস্ট এন্টিটি থেকে কোশ্চেন থাকে, আর থাকে সম্পর্ক তৈরি করতে বলে, দুইটা টেবিলের মধ্যে রিলেশন তৈরি করতে বলে, 1 to 1, many to many, এটাই সবচেয়ে বেশি থাকে। এবং এটা তোমাদের বিগত 6 বছর পর কিন্তু এই অধ্যায়টা যুক্ত হচ্ছে, মানে ফুল সিলেবাস যুক্ত হচ্ছে। সুতরাং আশা করি এই অধ্যায় থেকে খুব সহজ একটা প্রশ্ন থাকবে, এবং এমসিকিউ গুলো খুব সহজ থাকবে। এমসিকিউ গুলোতে সর্টিং, ইন্ডেক্সিং, তারপরে ধরো যে ডেটা ম্যানিপুলেশন, তারপর ফিল্ড রেকর্ড, এগুলো থেকে কিন্তু এমসিকিউ বেশি থাকে। এই হচ্ছে একটা খুব সংক্ষিপ্ত ওভারঅল ধারণা। আমি এখন তোমাদেরকে আরো বিস্তারিত ধারণা দিব, যে ধারণা পেলে তুমি একটা অধ্যায়ের উপর কি কি থাকে সেটা তুমি খুব ভালো করে বুঝতে পারবে। দেখো, এটা হচ্ছে সুপার সাজেশন, 2026 সালের জন্য এটা কার্যকর হবে। এখানে কি বিষয়গুলো দেখো, তুমি জ্ঞানমূলক গুলো পড়বা, এই জ্ঞানমূলক গুলোর বাইরে আর কোনো জ্ঞানমূলক আসার সম্ভাবনা খুবই কম। এরপর দেখো, এই অনুধাবন গুলো পড়বা, অনুধাবন, এর বাইরে আর কোনো অনুধাবন নাই, তোমরা একটু দেখে নিবা অনুধাবন গুলো। এরপর তোমাদের এটা যদি তোমরা ক্লাসটা দেখো এবং কমেন্ট করো, তোমাদেরকে আমি সাজেশনটা ফ্রি দিয়ে দেবো ইনশাল্লাহ, ফ্রি পিডিএফ তোমরা পেয়ে যাবে। আচ্ছা, এখন এই অধ্যায় থেকে কি কি পড়া দরকার, এই যেখানে বলা আছে, এই টপিক গুলো কিন্তু আমি তোমাদের এতক্ষণ বলছিলাম। এখন দেখো, উদ্দীপক, শুধু টপিক গুলো পড়লেই তো হয় না, উদ্দীপকটা বুঝতে হবে, তাই না? উদ্দীপক না বুঝলে তো টপিক পড়ে কোনো লাভ নাই।
টপিক পড়ে লাভ নাই উদ্দীপক যদি না বোঝো। এখন উদ্দীপকে কি দেওয়া থাকে আর তুমি কি বুঝবে, দেখো উদ্দীপকে যেভাবে ক্লু দেওয়া থাকে, চাকরি না পেয়ে ঘরে বসে উপার্জন আউটসোর্সিং, বাড়িতে থেকে আমেরিকার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে উচ্চতর ডিগ্রি অর্জন ই লার্নিং, এভাবে পড়াশোনার ফাঁকে ফাঁকে অনলাইনে কাজ করে অর্থ উপার্জন আউটসোর্সিং, নতুন জাতের টমেটো উদ্ভাবন জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ভিডিও কলের মাধ্যমে কোনো প্রতিষ্ঠান উদ্ভাবন ভিডিও কনফারেন্সিং। আমি প্রতিটা উদ্দীপক পড়ে পড়ে দেখছি কোন কোন জিস্ট লাইনগুলো থাকলে তুমি এই উদ্দীপকটা বুঝতে পারবে, এগুলো আমি তোমাদের এখানে তুলে দিয়েছি। ইলেকট্রনিক্স উপায়ে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত বায়োমেট্রিক্স, কৃত্রিম সিমুলেটেড পরিবেশে তৈরি করে ত্রিমাত্রিক মডেল প্রণয়ন, এটা বললেই হবে ভার্চুয়াল রিয়েলিটি। কৃত্রিম সিমুলেটেড পরিবেশ কথা বললেই, ত্রিমাত্রিক মডেল প্রণয়নের কথা বললেই হবে ভার্চুয়াল রিয়েলিটি। নিয়ন্ত্রিত তাপমাত্রার কথা বললেই হবে ক্রায়ো সার্জারি, কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশ থেকে চিকিৎসা করা ভার্চুয়াল রিয়েলিটি। দেখো, একটা হচ্ছে নিয়ন্ত্রিত তাপমাত্রা চিকিৎসা ক্রায়ো সার্জারি, আবার কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশ এটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে ওই ট্রেনিংটা দেওয়া, এটা এভাবে এভাবে থাকতে পারে। এটা হচ্ছে প্রথম অধ্যায়। দ্বিতীয় অধ্যায় কি থাকবে, এগুলো হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন, তোমরা এগুলো দেখবা, এর বাইরে আর কোনো জ্ঞানমূলক প্রশ্ন নাই। এরপরে দেখো অনুধাবন প্রশ্ন এখানে আছে, যদি তোমরা কমেন্ট করো এবং আমি তোমাদের ফ্রিতে এই পিডিএফটা দিয়ে দিব ইনশাল্লাহ। আচ্ছা, এরপর উদ্দীপকে কিভাবে ক্লু দেওয়া থাকে দেখো, টেলিভিশন সম্প্রচার, তাহলে এটা হবে ব্রডকাস্ট। তুহিন মিলিকে নেটওয়ার্কিং এর জন্য এক ধরনের কেবলের গুরুত্বের কথা বললো যার মাধ্যমে আলোর গতিতে ডেটা ট্রান্সফার হয়, তাহলে এটা হচ্ছে ফাইবার অপটিক্যাল কেবল। শিক্ষক ইমেইল পাঠাতে IEEE 802.16 স্ট্যান্ডার্ড বিষয়, তাহলে এটা হচ্ছে ওয়াইম্যাক্স। খেয়াল করো, সুন্দর করে এই উদ্দীপকগুলো এভাবে থাকবে, তোমাকে কিন্তু বুঝতে হবে, এভাবে কিন্তু তুমি অ্যান্সার গুলো করতে পারবা। এরপর আসো তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ের কি কি তোমার জানা থাকতে হবে, অবশ্যই প্রথম অংশের জ্ঞানমূলক গুলো তো জানতেই হবে। জ্ঞানমূলক গুলো খুবই সহজ, একেবারে সহজ, একটু ভালো করে দেখলে পারবা। অনুধাবন গুলো একটু বুঝতে হবে, অনুধাবন গুলো একটু বোঝা লাগবে। আচ্ছা, এবার উদ্দীপকে কি ক্লু দেওয়া থাকবে এবং তোমার কোন কোন টপিক গুলো জানতে হবে। মোট কথা দেখো, যদি এরকম বলে যে ইমন বার্ষিক পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করতে গিয়ে দেখলো ইংরেজি ও ICT বিষয়ে সে যথাক্রমে এত 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 পেয়েছে, এভাবে উদ্দীপক থাকবে। আবার বলবে P-Q গাণিতিক প্রক্রিয়াটি যোগের মাধ্যমে করা যায়, অর্থাৎ এই এই কোশ্চেন গুলো সরাসরি থাকবে, সরাসরি বোঝা যায়। বলবে যে অমুক অমুক ডেটাকে হেক্সাডেসিমাল প্রকাশ করো, অমুক ডেটাকে অক্টাল করো, অমুক 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 ডেটাকে যদি বলে 5C 123 77, এটাকে তুমি দশমিকে রূপান্তর করো, এভাবে সরাসরি বলবে। আবার ঘ নাম্বারে কি বলবে, বলবে উদ্দীপকে উল্লিখিত কলম ও বইয়ের মূল্য দুইটির পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো, যোগের মাধ্যমে নির্ণয় করো। এই যখনই বলো যোগের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো, তাহলেই বুঝতে পারবে এটা দুইয়ের পরিপূরক। পার্থক্য আবার কেমনে যোগ করা যায়, হ্যাঁ, দুইয়ের পরিপূরকের মাধ্যমে পার্থক্যটা নির্ণয় করা যায়, এজন্য এটা বলছে এখানে। এই হচ্ছে তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ। এখানে কি কি থাকবে, প্রথম জ্ঞানমূলক থাকবে, অনুধাবন খুব সহজ, এগুলো বলে বুঝতে পারবা। এত যোগ এত সমান কত, এত যোগ এত সমান এত হলে এটা এটা ব্যাখ্যা করো। তারপরে ঘ নাম্বারে থাকবে রূপান্তর করো, সবচেয়ে বেশি থাকে রূপান্তর। আর ঘ নাম্বারে থাকবে দুইয়ের পরিপূরক। এর ব্যতিক্রম থাকলে আরো অন্য কিছু থাকতে পারে, সেটা হচ্ছে গ নাম্বারে থাকলেও তোমার দুইয়ের পরিপূরক, ঘ নাম্বারে থাকলে রূপান্তর, জাস্ট এটা এক্সচেঞ্জ হতে পারে, এর থেকে বেশি অন্য কিছু থাকার কথা না। তৃতীয় দ্বিতীয় অংশের ডিজিটাল ডিভাইসের জ্ঞানমূলক গুলো পড়ে নিবা, অনুধাবন গুলো পড়ে নিবা, না বুঝলে আমি ইনশাল্লাহ বুঝাই দিব, সমস্যা নাই। আর এখান থেকে কি ধরনের কোশ্চেন থাকে দেখো, এই ধরনের কোশ্চেন থাকে। উদ্দীপক দেখো এইভাবে একটা সরল দিয়ে বলবে গ নম্বর বলবে উদ্দীপকে প্রদত্ত লজিক ফাংশনটির সত্যক সারণী তৈরি করো। এই যে লজিক যে ফাংশনটা আছে এটা থেকে সত্যক সারণী তৈরি করতে বলবে, এবং আবার সত্যক সারণী দেওয়া থাকলে এখান থেকে আবার ফাংশন তৈরি করতে বলবে, আবার এখান থেকে লজিক গেট তোমাকে আঁকতে বলবে। ওয়াই কে বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে সরলীকরণ করার ফলে বর্তনী বাস্তবায়ন সহজ হয়েছে, বিশ্লেষণ পূর্বক উক্তিটির সত্যতা যাচাই করো। এইভাবে কিন্তু কোশ্চেন থাকতে পারে। এছাড়াও তোমার আর কি কি টপিক জানা উচিত এই অধ্যায় থেকে, যেমন তোমার কি কি টপিক জানা উচিত আমি বলছি এখনই। সেটা হচ্ছে এইখানে যে অনুধাবন এই প্রশ্নগুলো আছে, দেখো খেয়াল করো। এই যে হাফ অ্যাডার ও ফুল অ্যাডারের মধ্যে কোনটি যোগ করার জন্য বেশি উপযোগী ব্যাখ্যা করো, এই ধরনের কোশ্চেন থাকতে পারে। অ্যাডার দিয়ে এত এত সংখ্যা দুটি যোগের প্রক্রিয়া দেখাও। আর 4 বিট রেজিস্টারের 4টে ফ্লিপ ফ্লপ থাকে, বুঝিয়ে লেখো। একটি 8 বিটের বাইনারি কাউন্টার কতটি সংখ্যা গুনতে পারে। XOR এবং AND গেটের সমন্বয়ে তৈরি যোগের বর্তনীটি বর্ণনা করো। ফুল অ্যাডারের বর্তনীটি মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করো। দেখো এই যে কোশ্চেন গুলো দেখো, খেয়াল করো। বাইনারি ও বুলিয়ান যোগ একই নয়, ব্যাখ্যা করো। দেখো দিনাজপুর 25 সালে এটা অনুধাবনমূলক প্রশ্ন। 4 ইনপুট বিশিষ্ট অর গেট বাস্তবায়নে কতটি নর গেট প্রয়োজন, ব্যাখ্যা করো। ন্যান্ড গেটকে সার্বজনীন গেট বলা হয় কেন, ব্যাখ্যা করো। এইভাবে কিন্তু কোশ্চেন গুলো থাকবে, সুন্দরভাবে সাজানো আছে। প্রতিটা কোশ্চেনের অ্যান্সার আমি তোমাদের করে দিয়েছি, তোমরা একটু ক্লাসগুলো দেখবে, দেখলে কিন্তু তোমাদের অ্যান্সার গুলো খুব সহজেই হয়ে যাবে আশা করি। এরপর আসো অধ্যায় 4-এ চলে আসো। অধ্যায় 4-এ এগুলো হচ্ছে জ্ঞানমূলক। এই জ্ঞানমূলক গুলো পড়লেই তোমার আর এর বাইরে কোনো জ্ঞানমূলক নাই। অনুধাবনমূলক এগুলাই, এর বাইরে আর কোনো অনুধাবন নাই। যদি স্যাররা যদি বানায় একদম
সৃজনশীল ভাবে যদি তৈরি না করে সেক্ষেত্রে এগুলোই পড়লেই এনাফ। এখন উদ্দীপকে কিভাবে ক্লু দেওয়া থাকে দেখো, একটি গাড়ি বিক্রয়কারী প্রতিষ্ঠানের ওয়েবসাইটে হোম পেজে প্রবেশ করলে সেডান এবং এসইউভি ক্যাটাগরির লিঙ্ক প্রদর্শিত হয়। লিঙ্কগুলোতে প্রবেশ করলে গাড়ির মডেলের লিঙ্ক প্রদর্শিত হয়। নামীরা শুধু HTML ব্যবহার করে ফার্স্ট লাস্ট প্রিভিয়াস লিঙ্ক বিশিষ্ট একটি ওয়েবসাইট তৈরি করতে পারলো। দেখো এগুলো হচ্ছে ওয়েবসাইট কাঠামোর প্রশ্ন। যদি ওয়েবসাইট কাঠামোর থিওরিটিক্যাল কোশ্চেন থাকে সেক্ষেত্রে তোমাকে ওয়েবসাইট কাঠামোটা ভালো করে জানতে হবে। এছাড়া কি থাকতে পারে, যদি যদি তোমার প্র্যাকটিক্যাল কোশ্চেন গুলো থাকে সেক্ষেত্রে এরকম দেখো উদ্দীপক দেওয়া থাকবে, যে এরকম একটা টেবিল দেওয়া থাকবে, টেবিলটা তৈরি করতে বলবে, টেবিলে ইমেজ যুক্ত করতে বলবে, একটাকে লিঙ্ক বানাতে বলবে। এভাবে টেবিলের মধ্যে লিস্টও থাকতে পারে, একটা ইমেজ থাকতে পারে। এভাবে দেখো এই যে সরাসরি এগুলা তোমার এইভাবে প্যারাগ্রাফ আকার থাকতে পারে। এছাড়াও বেসিক যদি একদম বলি তাহলে এই যে এখানে সাব সুপের ব্যবহার আছে, এখানে লিস্টের ব্যবহার আছে, এখানে একটা সাধারণ টেবিল আছে, এটা একটা লিস্ট আছে এখানে, এইভাবে থাকতে পারে। ঠিক আছে, তো আশা করি তোমরা এগুলো পারবা সহজে, তোমাদের কমপ্লিট হয়ে গেছে এগুলো আমি আশা করি। তারপরে যদি তোমাদের কোনো টপিক সমস্যা থাকে কমেন্টে জানাও, আমি ইনশাল্লাহ তোমাদের জন্য ভিডিও তৈরি করার চেষ্টা করব, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, অধ্যায় 5 এগুলো হচ্ছে জ্ঞানমূলক। এই জ্ঞানমূলকের বাইরে আর কোনো জ্ঞানমূলক কিন্তু নাই। তারপরে অনুধাবনমূলক এগুলাই। আচ্ছা, এখন গ ঘ দেখো এখানে আমি প্রায় 80টার মতো প্রোগ্রাম দিয়ে রাখছি। এই 80টা প্রোগ্রামের বাইরে আশা করি আর কোনো প্রোগ্রাম থাকার কথা না। এখানে প্রায় 80টার মতো প্রোগ্রাম আছে, অ্যারে প্রোগ্রাম, লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল, তারপরে শর্তযুক্ত ফর, এই সবগুলোই কিন্তু এখানে দেওয়া আছে। আশা করি তোমরা এগুলো করলেই আশা করি এর বাইরে তুমি পাবা, এর বাইরে কিন্তু আর কোনো প্রোগ্রাম নাই। আচ্ছা, এছাড়াও এই কোশ্চেনগুলো কিভাবে থাকবে দেখো, এইভাবে থাকবে। একটা করে প্রোগ্রাম দিবে, দিয়ে বলবে এটার আউটপুট কত, এটার ফ্লোচার্টটা কোন, আউটপুট বলে না, অনেক সময় ম্যাক্সিমাম টাইম বলে ফ্লোচার্ট এবং অ্যালগোরিদম আঁকো। যদি অ্যালগোরিদম থাকে প্রোগ্রাম করতে বলে, প্রোগ্রাম দেওয়া থাকলে অ্যালগোরিদম করতে বলে, ফ্লোচার্ট করতে বলে, এইভাবে থাকে কিন্তু। ঠিক আছে, তাহলে এই সবগুলো অ্যান্সার করে দেওয়া আছে, তোমরা একটু দেখবা পেজে এবং আমার ইউটিউবে একটু ফলো করো, তাহলে কিন্তু তুমি কোশ্চেনগুলো অ্যান্সার পেয়ে যাবা। এইভাবে থাকে। এরপর অধ্যায় 6 চলে যাচ্ছি। ছয় অধ্যায় 6 ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এগুলো হচ্ছে জ্ঞানমূলক। আমি বলতেছি বারবার, এই জ্ঞানমূলকের বাইরে আর কোন জ্ঞানমূলক নাই। ঠিক আছে, এছাড়াও এখানে দেখো তোমার কি কি জানা দরকার। অনুধাবনমূলক প্রশ্নগুলো থাকলে আরো ভালো হয়, সব থেকে ভালো হয় অনুধাবনমূলক প্রশ্নগুলো থাকলে। এছাড়াও তুমি কোন কোন টপিক গুলো পড়বা আমি কিন্তু তোমাকে একটু আগে বললাম। এখান থেকে সবচেয়ে বেশি থাকে এন্টিটি রিলেশনশিপ, অর্থাৎ দুটো টেবিলের মধ্যে রিলেশনশিপ তৈরি করতে বলে বা এন্টিটি রিলেশনশিপ করতে বলে। তারপরে ডেটা হায়ারার্কি, কি ফিল্ড প্রাইমারি, ফরেন কি, কম্পোজিট প্রাইমারি কি, এইগুলোর কিন্তু জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক থাকে। তারপরে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম থাকে। কোয়েরি লিখতে বলে, অর্থাৎ প্রোগ্রামটা লিখতে বলে, লাইনটা লিখতে বলে যে কোন কোয়েরি করলে এটা সিলেক্ট হবে, তারপরে তোমার সর্টিং হবে, ইন্ডেক্সিং হবে, এগুলোর কোয়েরিগুলো লিখতে বলে। এই হচ্ছে মূলত অধ্যায় 6। এখান থেকে আমি মনে করি যে আমার মনে হয় যে তোমার এখান থেকে অ্যান্সার করার খুব খুব বেশি দরকার নাই। আর যদি দেখা গেলো সহজ কোশ্চেন থাকলো, যে জাস্ট বললো যে তোমার এন্টিটি রিলেশনশিপটা করো, আর এর দুটো টেবিলের মধ্যে রিলেশনশিপ তৈরি করো, এই টেবিলের ডাটাগুলো কোন ধরনের ডেটা টাইপ বর্ণনা করো, সেক্ষেত্রে তুমি কিন্তু অ্যান্সারটা করবা। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রিয় SSC 26, তোমাদের জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং দোয়া থাকলো। তোমাদের সামনের পরীক্ষা এবং তোমাদের সামনের বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, আপাতত যেহেতু তোমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষা, তোমরা বেশি টেনশন করতেছো, টেনশনের কিছু নাই, ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা ভালো হবে এই দোয়া করি। এবং পড়াশোনা ভালো করে করো, আর কিন্তু অল্প কয়েকটা দিন আছে, এই কয়েকটা দিনকে তোমরা অবহেলা করো না। ঠিক আছে, সময়কে কাজে লাগাও। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা ওই সম্প্রদায়ের ভাগ্য পরিবর্তন করেন না যারা নিজেরা চেষ্টা না করে। তুমি চেষ্টা করো, আল্লাহ তোমার ভাগ্য ইনশাল্লাহ পরিবর্তন করে দেবেন, তোমার কষ্টের সফলতা আল্লাহ তাআলা দান করবেন। এই কথাই ব্যক্ত রেখে আজকে ক্লাসে পর্যন্তই। কোনো টপিক বুঝতে সমস্যা হলে কমেন্ট করো, এবং ক্লাসটা শেয়ার করে দাও এবং লাইক করো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।